আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আমরা ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বই থেকে মধ্যযুগ থেকে আসা সকল প্রশ্নের বিগত বছরের যতগুলো প্রশ্ন আসছে সব প্রশ্নের সমাধান পড়ব এখন এই পর্বে। তো বাংলা ভাষার মধ্যযুগকে ভাগ করা হয়েছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা দেখলাম গত পর্বে যে আমাদের প্রাচীন যুগ ছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1201 থেকে 1350 পর্যন্ত এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ, আর 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ এই পুরাটাই হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগের প্রথম 150 বছরকে মূলত অন্ধকার যুগ বলা হয়, আর 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত এই সময়টাকে বলা হয় হচ্ছে আধুনিক যুগ। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে কারা? পাঠান সুলতানেরা। মধ্যযুগে পৃষ্ঠপোষকতায় সবচেয়ে পৃষ্ঠপোষক পাঠান। তাহলে মধ্যযুগের সাহিত্যে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করে পাঠান সুলতানগণ। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসককে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, এভাবে আমরা মনে রাখতে পারি সাহিত্যের জন্য আলাউদ্দিনের চেরাগ নিয়ে হাজির হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত কে? আলাউদ্দিন হোসেন শাহ। মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ু চণ্ডীদাস, যিনি মূলত শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করে। তবে যদি বলে যে বাংলা সাহিত্যের প্রথম কবিকে, উত্তর হবে লুইপা, বা চর্যাপদের প্রথম কবিকে, উত্তর হবে লুইপা। চণ্ডীদাস কোন যুগের কবি? চণ্ডীদাস হচ্ছে মধ্যযুগের কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বা মধ্যযুগের শেষ কবিকে? ভারতচন্দ্র রায়গুণাকার। দেখেন, চন্দ্র থেকে আমরা এভাবে মনে রাখতে পারি যে দিনের শেষ ভাগে কে ওঠে? চাঁদ ওঠে। তো মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার। আর চন্দ্র তো উজ্জ্বল, তো মধ্যযুগের জলজল করেন যিনি, বা সবচেয়ে যে কবিদের মধ্যে আমাদের মনে রাখার মতো বা শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকার। এই যে কথাগুলো বাড়তি বলা, এটা হচ্ছে শুধুমাত্র পড়াটাকে মনে রাখার জন্য। আসলে আপনি যেভাবে আপনার এই ধরনের পড়াগুলো মনে রাখেন, এগুলো তো মুখস্থ ছাড়া আর কোনো উপায় নাই। নিচের কোনজন বাংলা ভাষার কবি? এখানে জ্ঞানদাস হচ্ছে বাংলা ভাষার কবি। বাকি যে তিনজন আসেন সুরদাস, কালিদাস, জয়দেব, কেউই বাংলা ভাষার কবি নন। সুরদাস, কালিদাস, জয়দেব কেউই বাংলা ভাষার কবি নন। জ্ঞানদাস শুধুমাত্র বাংলা ভাষার কবি, বাংলায় জ্ঞানী ছিলেন জ্ঞানদাস। পরবর্তী কোশ্চেনটা দিছে কে বাংলা ভাষার কবি নন? আমরা মাত্র তিনজনের নাম দেখে আসলাম, তার মধ্যে দেখেন জয়দেব ছিল। যে তিনজন ছিল সুরদাস, কালিদাস এবং জ্ঞানদাস, জয়দেব, এই তিনজনের কেউই বাংলা ভাষার কবি নয়। তবে জ্ঞানদাস হচ্ছে বাংলা ভাষার কবি, মুকুন্দরাম বাংলা ভাষার কবি, চণ্ডীদাসও বাংলা ভাষার কবি। মহাকবি আলাউল কোন যুগের কবি? মহাকবি আলাউল হচ্ছে মধ্যযুগের কবি। মধ্যযুগের বাংলা সাহিত্যের বিষয়ে সংস্কৃত পণ্ডিত আহমদ শরীফ। মধ্যযুগের বাংলা সাহিত্যের বিষয়ে স্বীকৃত পণ্ডিতকে? মধ্যযুগে বাংলা সাহিত্যের বিষয়ে স্বীকৃত পণ্ডিত হচ্ছে আহমদ শরীফ। আহমদ শরীফ রচিত যে বাংলা সাহিত্য বিষয়ক গ্রন্থটা আছে বাঙালি ও বাংলা সাহিত্য, বাঙালি ও বাংলা সাহিত্য কার লেখা? আহমদ শরীফের লেখা। তিনি কোন যুগের সাহিত্যিক? তিনি একজন মধ্যযুগের সাহিত্য বিষয়ক পণ্ডিত। মধ্যযুগের কবি নয় কে? মধ্যযুগের কবি নয় এখান থেকে জয়নন্দী। বাকি যারা আছে বড়ু চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস প্রত্যেকেই মধ্যযুগের কবি, তবে জ্ঞানদাস হচ্ছে বাংলা ভাষার কবি। নিচের কোনজন মধ্যযুগের কবি নয়? মধ্যযুগের কবি নয় এখান থেকে হচ্ছে কায়কোবাদ। কায়কোবাদ আধুনিক যুগের কবি। কোনটি মধ্যযুগের রচনা? এখানে মধ্যযুগের রচনা হচ্ছে মনসামঙ্গল। শারদামঙ্গল, কেরাতমঙ্গল, বৃক্ষমঙ্গল এগুলো কোনোটাই মধ্যযুগের রচনা না। শারদামঙ্গল আধুনিক যুগের রচনা। এটা প্রিভিয়াস একটা এমসিকিউ, যে কোনটি আধুনিক যুগের রচনা, সেখানে উত্তর হবে শারদামঙ্গল। তাহলে মধ্যযুগের রচনা হচ্ছে মনসামঙ্গল, কিন্তু শারদামঙ্গল মধ্যযুগের রচনা নয়। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কত সাল থেকে কত সাল পর্যন্ত? আমরা একটু আগে দেখলাম 1201 থেকে 1350 পর্যন্ত। এটা যদি খেয়াল করি, এখানে কিন্তু 1250 থেকে 1350 এটা না, উত্তর হবে 1201 থেকে 1350 পর্যন্ত। কোন শাসকের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি শাসকের। আপনারা অনেকেই জানেন যে তুর্কিদের নিয়ে আমাদের মোটামুটি অনেক একটা কবিতা আছে যে
তুর্কি এলো দেশে, খাজনা দিব কিসে? অর্থাৎ তুর্কিরা যখন দেশে আসে বাংলাদেশে, তখন অর্থনৈতিক অবস্থা এত খারাপ ছিল যে মানুষের খাওয়া পড়া সব কিছু নিয়ে মোটামুটি একটা নাজেহাল অবস্থা ছিল। এজন্য তুর্কি নাসন যেটা আছে, মানে তুর্কিরা এসে বাংলাদেশের মানুষকে এত পরিমাণে অত্যাচারের ভিতরে রাখছিল যে তারা নাচন বলতে এখানে যে তাদের অত্যাচারে এক জায়গা থেকে আরেক জায়গায় ছোটাছুটি করার মতো অবস্থা তৈরি হয়েছিল। তো তুর্কিরা যখন বাংলাদেশে আসে তখন হচ্ছে যে আরও যে ইরা ছিল, যে পাল রাজবংশের সময় বৌদ্ধ যারা ছিল লেখালেখি করতো, চর্যাপদের যে রচয়িতা বৌদ্ধরা ছিল, তারা তুর্কিরা অর্থাৎ এই মুসলিমরা যখন আসে তখন অন্য ধর্মের মানুষের উপরে তখন তারা মোটামুটি প্রভাব বিস্তার করে। বৌদ্ধরা পালায় যায়, ওই সময় যে সেন রাজবংশকে পরাজিত করে তুর্কিরা আসে তখন সেনরাও হারায় যায়। তো মূলত তুর্কিদের শাসন আমলে এই অন্ধকার যুগটা ছিল, তখন মানুষ নিজেদের খারাপ অবস্থায় সাহিত্য রচনা করার মতো তাদের পরিস্থিতি ছিল না। ওই যে কথায় আছে, পেটে ভাত না থাকলে সাহিত্য কি আর মাথায় আসে। অন্ধকার বা আধার যুগের রচনা বলা হয় কোনটিকে? এখানে প্রাকৃত পৈঙ্গল হচ্ছে অন্ধকার বা আধার যুগের রচনা। শূন্য পুরাণ কে রচনা করেন? এখানে একটা অক্ষর খেয়াল করেন, পুরাণ র আছে, তো এখানে রামাই পণ্ডিত। হ্যাঁ, শূন্য পুরাণ কে রচনা করে? রামাই পণ্ডিত। শূন্য পুরাণ, ডাক ও খনার বচন গ্রন্থ দুটির রচয়িতাকে? রামাই পণ্ডিত। মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষা বিষয়ক প্রথম কাব্য কোনটি? সবগুলোর উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? বড়ুচণ্ডীদাস। মধ্যযুগের প্রথম কবিকে? বড়ুচণ্ডীদাস। বাংলা ভাষার কবিকে? বড়ুচণ্ডীদাস। এই বড়ুচণ্ডীদাস প্রথম বাংলায় কোনো কাব্য রচনা করে। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হচ্ছে বাংলা ভাষায় সর্বজন স্বীকৃত বাংলা ভাষায় প্রথম বাংলা গ্রন্থ। শ্রীকৃষ্ণ কাব্য কে আবিষ্কার করে? শ্রীকৃষ্ণ কাব্য আবিষ্কার করে শ্রী বসন্ত রঞ্জন রায়দুর্লভ, একটা গোয়ালঘর থেকে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগের। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কয়টি? 13টি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধরনের? এটি নাট্যগীতি। গঠন রীতিতে কেমন? এটি নাট্যগীতি। বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কোনটি? চৈতন্য যুগ বলতে আমরা জানি যে শ্রী চৈতন্যের উপরে লেখালেখি হতো যে সময়, জীবনী সাহিত্যের যে যুগকাল সেটাই হচ্ছে শ্রী চৈতন্য যুগ। সেটা হচ্ছে 1501 থেকে 1600 সাল পর্যন্ত। এই সময় মূলত শ্রী চৈতন্যের উপরে অনেকেই জীবনী সাহিত্য রচনা করে। চৈতন্যদেব ছিলেন একজন বৈষ্ণব ধর্মের প্রচারক। মধ্যযুগে তিনি কিন্তু নিজে কিন্তু কোনো বই লেখেনি, বা তার জীবনের উপরে পুরো একটা শতাব্দী ধরে লেখালেখি হয়েছে। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ধর্মপ্রচারকের প্রভাব, কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। কাকে কেন্দ্র করে জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে? শ্রী চৈতন্যদেব। কাকে? জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? বৃন্দাবন দাস। কর্সা কি? কর্সা হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ। কর্সা শব্দের অর্থ মূলত দিনলিপি। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থের নাম হচ্ছে কর্সা। আর জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হচ্ছে বৃন্দাবন দাস। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। তাহলে যশোরাজ খান কোন ভাষায় বৈষ্ণব পদ রচনা করে? ব্রজবুলি ভাষায়। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি? তিনি মৈথিলি ভাষার কবি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? তিনি মিথিলার কবি ছিলেন। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? তিনি হচ্ছেন বিদ্যাপতি। তিনি মূলত মৈথিলি কবি। গীত গোবিন্দের রচয়িতাকে? গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেব। গীত গোবিন্দের রচয়িতাকে? জয়দেব। আচ্ছা, গোবিন্দের জয় গান করছে জয়দেব। হ্যাঁ, এভাবে মনে রাখা যায় যে গীত গোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেব। গোবিন্দের জয় গান করছে জয়দেব, বা গোবিন্দের জয়ের গীতি গেয়েছে জয়দেব। জয়দেব গীত গোবিন্দ কোন ভাষায় রচনা করে? তিনি মূলত সংস্কৃত ভাষায় এই গীত গোবিন্দটা রচনা করে। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? তিনি মূলত লক্ষণ সেনের সভাকবি ছিলেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? জয়দেব। জয়দেবের রচনা কি? গীত গোবিন্দ। গীত গোবিন্দ রচয়িতাকে? এখান থেকে গোবিন্দ দাস। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখলাম যে গীত গোবিন্দ একজন রচনা করছে জয়দেব, এবং আরও একজন পেলাম যে গোবিন্দ দাসও এই গীত গোবিন্দ রচনা করছে। জয়দেব কার সভাকবি ছিল? জয়দেব ছিল লক্ষণ সেনের সভাকবি।
নিচের কোনটি গীত গোবিন্দ রচিত একটি সংস্কৃত নাটক? সঙ্গীত মাধব। সঙ্গীত মাধব কোন ধরনের রচনা? এটি একটি নাটক। এই সঙ্গীত মাধব নাটকটি রচনা করছে কে? গোবিন্দ দাস। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? ব দিয়ে, ব শব্দটা এখানে বয়সী শব্দটা আইডেন্টিফাই করেন এবং এইটা মনে রেখে খুঁজেন কার নামে বয়সী আছে। গোবিন্দ দাসের বয়সী আছে। মূলত গোবিন্দ দাস হচ্ছে বিদ্যাপতিকে অনুকরণ করেই লেখালেখি করছিল, এই জন্য গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। গোবিন্দ দাসের কাব্যগুরু কে ছিল? বিদ্যাপতি। শক্তি বিষয়ক গান বা শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত শ্যাম সঙ্গীত বা শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবিকে? শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ সেন। এভাবে মনে রাখা যায় যে যেহেতু শাক্ত পদাবলীর জন্য কে? রামপ্রসাদ সেন। দেখবেন যে সকল দেবতার মধ্যে যখনই কোনো কিছু হয় রামের নামটাকে অনেক বেশি মনে করা হয়। হ্যাঁ, তা রামপ্রসাদ সেন শাক্ত পদাবলী বা শ্যামা সঙ্গীতের জন্য বিখ্যাত কে? রামপ্রসাদ সেন। রামনিধি গুপ্ত, গুপ্ত তো পালাই আছে। হ্যাঁ, তো ওই রাম দেখে আবার কি করার দরকার নেই। রামপ্রসাদ সেন হচ্ছে শাক্ত পদাবলী বা শক্তি বিষয়ক গান বা শাক্ত শ্যামা সঙ্গীতের জন্য বিখ্যাত। শ্যামা সঙ্গীত রচনা করেছেন কে? শ্যামা সঙ্গীত রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। শ্যামা সঙ্গীত রচনা করেছেন কে? কাজী নজরুল ইসলাম। শ্যাম সঙ্গীত। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই পংক্তিটির উৎস কি? বাউল পদাবলীর অন্তর্গত এটি। ফোকলোর কথাটির উদ্ভাবক কে? ফোকলোর কথাটির উদ্ভাবক হচ্ছে উইলিয়াম থমাস। ফোকলোর কথাটির উদ্ভাবক কে? ফোকলোর কথাটির উদ্ভাবক হচ্ছে উইলিয়াম থমাস। গণসাহিত্য শব্দে গণ কথাটির অর্থ কি? গণ বলতে সাধারণ মানুষের অর্থে, গণ বলতে সাধারণ মানুষ অর্থে বোঝেছে এই গণসাহিত্য। লোক সাহিত্য কাকে বলে? লোক সাহিত্য বলা হয় মূলত মানুষের বা লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি। লোক সাহিত্য বলতে কি বোঝায়? লোক সাহিত্য বলতে বোঝায় ছড়া, গান, ধাঁধা, প্রবাদ, প্রবচন ইত্যাদি। পল্লী সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পল্লী সাহিত্য অসাম্প্রদায়িকতায় ভরা। যেমন আপনি যদি দেখেন যে আমাদের ছোটবেলায় ঘুম পড়ানোর সময় যে যে গল্পগুলো শোনানো হতো, যে শিয়াল বেজের গল্প, তারপরে টুনটুনি এবং রাজার গল্প, ব্যাঙের গল্প, এই গল্পগুলোতে কিন্তু কোথাও সাম্প্রদায়িকতা ফুটে ওঠেনি। তাই পল্লী সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অসাম্প্রদায়িকতা। বাংলা লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি কি? বাংলা লোক সাহিত্যের একদম প্রাচীন যুগের যে সৃষ্টি সেটা হচ্ছে লোক সাহিত্য। লোক সাহিত্য বলছে কিন্তু এখানে কিন্তু বাংলা সাহিত্য বলেনি। বাংলা সাহিত্য যদি বলতো তাহলে আমরা সেই ক্ষেত্রে গান বা কবিতা দিতে পারতাম, কিন্তু যখন লোক সাহিত্য বলবে তখন হবে প্রবচন, ছড়া ও ধাঁধা। লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? এখানে প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া। সবচেয়ে প্রাচীন, যেহেতু আমরা দেখছি যে এমনি সাহিত্যের ক্ষেত্রেও কবিতাটাকে কিন্তু একদম প্রাচীন যুগের রচনা, সেই ক্ষেত্রে লোক সাহিত্যের ক্ষেত্রেও প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে ছড়া। লোক সাহিত্য সংগ্রহের অবদান রেখেছেন কে? লোক সাহিত্য সংগ্রহে সবচেয়ে বেশি অবদান রেখেছেন দীনেশ চন্দ্র সেন। পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত যে লোক সাহিত্যকে বলা হয় হচ্ছে উপকথা। অর্থাৎ যে গল্পের মধ্যে পশু পাখি কথা বলবে, কাজ করবে, সেখানে মেইন ক্যারেক্টার হচ্ছে পশু পাখি, এই ধরনের গল্পগুলোকে বলা হয় উপকথা। যেমন আমরা শিয়াল বেজির গল্প যখন পড়ি বা আপনার হচ্ছে কাক এবং শিয়ালের গল্প, এখানে দেখেন দুইটা প্রাণীর মধ্যে কথা হচ্ছে, এই ধরনের যে গল্পগুলো আছে এগুলোকে বলা হয় উপকথা। বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে কোন প্রকারের লোক সাহিত্য? এটি হচ্ছে ধাঁধা। বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এটি কোন প্রকারের লোক সাহিত্য? এটি একটি ধাঁধা। যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ, এটি কোন ধরনের লোক সাহিত্য? এটি একটি প্রবাদ। যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ, এটি একটি প্রবাদ। ময়মনসিংহ অঞ্চল থেকে সংগৃহীত পালা গান কোন নামে পরিচিত? এটি গীতিকা নামে পরিচিত। ময়মনসিংহ অঞ্চলের যেটি সেটি গীতিকা নামে পরিচিত। নিচের কোন সাহিত্যে প্রাচীন হিন্দু ও আগত মুসলিম সংস্কৃতির চমৎকার মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায়? ময়মনসিংহ গীতিকায়। প্রাচীন হিন্দু এবং আগত মুসলিম সাহিত্যের যে চমৎকার মিথস্ক্রিয়া সেটি লক্ষ্য করা যায় ময়মনসিংহ গীতিকায়। ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহককে? চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে।
ময়মনসিংহ গীতিকাকে সম্পাদনা করেন হচ্ছে দীনেশ চন্দ্র সেন, কিন্তু সংগ্রহ করেন হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেনও, কিন্তু গ্রাহক যদি বলা হয় চন্দ্রকুমার দে, আর সংগ্রহকারী দীনেশ চন্দ্র সেন, সম্পাদকও দীনেশ চন্দ্র সেন। শুধুমাত্র এটা মনে রাখতে হবে, সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকায় কতটি ভাষায় অনূদিত হয়েছে? 23টি ভাষায়। ময়মনসিংহ গীতিকা এখনো পর্যন্ত 23টি ভাষায় অনূদিত হয়েছে। ময়মনসিংহ গীতিকায় মহুয়া পালাটির রচয়িতা বা মহুয়া কে রচনা করেন? মহুয়া রচনা করে হচ্ছে দিজ কানাই। এমনি মহুয়া হচ্ছে সুন্দরী ছিল। আপনারা যারা পড়ছেন মোটামুটি মহুয়া সম্পর্কে জানেন যে মহুয়া অত্যন্ত সুন্দরী ছিল, এত সুন্দর যে তার রূপের আগুনে দিজ ইজ কানা হয়ে গেল। হ্যাঁ, তাহলে মহুয়া রচনা করে কে? দিজ কানাই। ময়মনসিংহ গীতিকার উপাখ্যান কি? উপাখ্যান হচ্ছে জয়চন্দ্র চন্দ্রাবতী। কোনটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান? জয়চন্দ্র চন্দ্রাবতী হচ্ছে ময়মনসিংহ গীতিকার উপাখ্যান। জয়চন্দ্র চন্দ্রাবতী কিসের উপাখ্যান? এটি ময়মনসিংহ গীতিকার উপাখ্যান। দেওয়ানা মাদিনা কোন কাব্যের অন্তর্গত? এটি ময়মনসিংহ গীতিকার অন্তর্গত। দেওয়ানা মাদিনা কোন কাব্যের অন্তর্গত? ময়মনসিংহ গীতিকার অন্তর্গত। নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত? মনসুর বয়াতি রচিত হচ্ছে দেওয়ানা মাদিনা, যেটি ময়মনসিংহ গীতিকার অন্তর্গত একটা পালাগান। ময়মনসিংহ গীতিকা নয়, ময়মনসিংহ গীতিকা নয় হচ্ছে ভেলুয়া, আর বাকি যেগুলো আছে মহুয়া, মলুয়া এবং চন্দ্রাবতী সবগুলোই ময়মনসিংহ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকায় লোকপালাসমূহের সংগ্রাহককে? লোকপালাসমূহের সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে, বা আমরা একটু আগেও যেটা দেখলাম যে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে, সেটার উত্তরও হবে চন্দ্রকুমার দে। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা? ঠাকুরমার ঝুলি মূলত রূপকথা জাতীয় রচনা। ঠাকুরমার ঝুলি কার লেখা? ঠাকুরমার ঝুলি হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। ঠাকুরমার ঝুলি কার লেখা? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। মলুয়া লোকগীতিটি কোন অঞ্চলের? মলুয়া মূলত ময়মনসিংহের। মলুয়া কোন অঞ্চলের? ময়মনসিংহের। আর ময়মনসিংহের যে সাহিত্যকর্ম সেগুলোকে সাধারণত গীতিকা বলে। হারমোনি কি এবং এর সংকলককে? প্রাচীন লোকগীতি এবং এর সংকলক হচ্ছে মোহাম্মদ মনসুর উদ্দিন। এই হারামন গীতি কোন ধরনের রচনা? এটি হচ্ছে প্রাচীন লোকগীতি এবং এর সংকলক হচ্ছে ডক্টর মোহাম্মদ মনসুর উদ্দিন। খনার খ্যাতির কারণ হচ্ছে বচন। খনার বচন কি সংক্রান্ত? খনার বচন মূলত কৃষি সংক্রান্ত। কি সংক্রান্ত? খনার বচন হচ্ছে কৃষি সংক্রান্ত। মধ্যযুগের কোন সাহিত্য কৃষি কাজের জন্য উপযোগী? খনার বচন। খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? মধ্যযুগে। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনার জন্য কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আলাউদ্দিন হোসেন শাহ। এজন্য আমরা প্রথম যে কোশ্চেনটা বললাম যে মধ্যযুগের সাহিত্যকে প্রসারের জন্য বা সাহিত্যের ক্ষেত্রে কার অগ্রণীয় ভূমিকা রয়েছে? আলাউদ্দিন হোসেন শাহ। কিন্তু যদি আমাদের কোশ্চেন করে যে মধ্যযুগের সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে পৃষ্ঠপোষকতায় রয়েছে কাদের, তবে সেই ক্ষেত্রে উত্তর হবে পাঠান বংশদের। বাংলা সাহিত্যের আলাউদ্দিন হোসেন সাহা কি কারণে খ্যাতিমান? তিনি মূলত অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য খ্যাতিমান। রামায়ণ রচয়িতার নাম কি? রামায়ণ রচনা করেন বাল্মীকি। বাল্মীকি রামায়ণ রচনা করেন। কোন ভাষায় রামায়ণ রচিত হয়? সংস্কৃত ভাষায়। পৃথিবীর প্রথম মহাকাব্য যা বাংলায় অনূদিত হয়, প্রথম রামায়ণ হচ্ছে বাংলায় অনুবাদ করে। কৃত্তিবাস বাংলায় রামায়ণ অনুবাদের অনুরোধ জানায় কাদেরকে? গিয়াসউদ্দিন আজম সাহা। কৃত্তিবাসকে রামায়ণ বাংলায় অনুবাদ করার জন্য সর্বপ্রথম অনুরোধ জানায় গিয়াসউদ্দিন আজম সাহা। তাহলে কার পৃষ্ঠপোষকতায় রামায়ণ অনুবাদ করে? গিয়াসউদ্দিন আজম সাহার পৃষ্ঠপোষকতায়। কে সর্বপ্রথম রামায়ণ অনুবাদ করে? কৃত্তিবাস। কে প্রথম রামায়ণ বাংলায় অনুবাদ করে? কৃত্তিবাস। বাংলা ভাষায় কে প্রথম রামায়ণ রচনা করে? কৃত্তিবাস। বাংলা রামায়ণের আদি কবি কে? কৃত্তিবাস। বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কে? কৃত্তিবাস। বাংলা ভাষায় রামায়ণ অনুবাদের জন্য কে সহযোগিতা করে?
গিয়াস উদ্দিন আজম সাহা। কৃত্তিবাস কোন শতকের কবি? কৃত্তিবাস মূলত 15 শতকের কবি। কে প্রথম রামায়ণ বাংলায় অনুবাদ করে? কৃত্তিবাস। কৃত্তিবাসের রামায়ণের প্রথম 5 খণ্ড কার প্রচেষ্টায় মুদ্রিত হয়? এখানে হচ্ছে উইলিয়াম ক্যারির প্রচেষ্টায় প্রথম 5 খণ্ড মুদ্রিত হয়। কৃত্তিবাস রামায়ণের প্রথম 5 খণ্ড কবে মুদ্রিত হয়? 1802 সালে এটি মুদ্রিত হয়। কৃত্তিবাস ওঝার অনুদিত রাম কাহিনীর নাম কি? শ্রীরাম পাঁচালী। শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাসে ওঝার অনুদিত রাম কাহিনীর নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? চন্দ্রাবতী। প্রথম মহিলা অনুবাদকের নাম হচ্ছে চন্দ্রাবতী এবং তিনিই প্রথম বাংলা সাহিত্যের মহিলা কবি। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করে? রামায়ণ। রামায়ণের অনুবাদক নয় কে? রামায়ণের অনুবাদক নয় হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। তবে বাকি যারা আছে কৃত্তিবাস, নিত্যানন্দ আচার্য এবং চন্দ্রাবতী প্রত্যেকেই রামায়ণের অনুবাদক। প্রাচীন সাহিত্যকর্ম হচ্ছে প্রাচীনতম মহাভারত। মহাভারতের পরেই বাকি যেগুলো আছে এগুলো রচনা হয়েছে। মহাভারতের রচয়িতাকে? মহাভারতের রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারতের মূলে রয়েছে কুরু পাণ্ডবের কাহিনী। মহাভারতের মূলে রয়েছে কুরু পাণ্ডবের কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধ কত সাল বা কত সময় ব্যাপী চলে? কুরুক্ষেত্রের যুদ্ধ চলে 18 দিন ব্যাপী। কুরুক্ষেত্রের যুদ্ধ চলে 18 দিন ব্যাপী। দ্রৌপদী হচ্ছে মহাভারতের 5 ভাইয়ের একমাত্র স্ত্রী হচ্ছে দ্রৌপদী। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। বাংলায় সাহিত্যের মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? কাশিরাম দাস মূলত মহাভারতের অনুবাদক। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদককে? পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। পরমেশ্বর থেকে পরাগলি, তাহলে কবীন্দ্র পরমেশ্বর। পরাগলি মহাভারত খ্যাত কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। সংস্কৃত উপনিবেশদের প্রথম ফরাসি অনুবাদককে? প্রথম ফরাসি অনুবাদক হচ্ছে দারা শিখো। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? 17 শতাব্দীতে। আরাকানে প্রথম হচ্ছে 17 শতাব্দীতে সাহিত্য সমৃদ্ধি হয়েছিল।